আসসালামু আলাইকুম নীলা লাইফস্টাইল। যে যেখান থেকে দেখছেন আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি নীলা ইতালি থেকে বলছি। ইতালির ছোট্ট একটা শহর ট্রেন্তো, তারই পাশে একটা পাহাড়ি গ্রাম। সেখান থেকে আজকের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই ভিডিওটার পাশে থেকে যাবেন আর ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। ভিডিওটা দেখে আপনাদের কাছে কেমন লেগেছে লাইক দিয়ে কমেন্টসে জানাবেন। আর সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা এই কাজটা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা করেননি তাদেরকে আমি করার জন্য অনুরোধ জানাচ্ছি। করে আমার ভিডিওটা দেখতে করেই দেখবেন আর কি সেটাই। আর এই যে দেখতেই পাচ্ছেন আজকে সকাল সকাল কি রান্না করব সেটাই বের করে নিয়ে এলাম। লাউ, অনেক বড় লাউ, এটা পুরো রান্না করা যাবে না। তো আজকে কিছু রান্না করব আর হলো পরে আরেকদিন কিছু বাকিটা রান্না করে নেব। আর এই যে দেখতেই পাচ্ছেন আজকে টাইটেল থেকে বুঝে গিয়েছেন আমি কি বলবো বা কি বলতে চাচ্ছি। এক আপু আমাকে কমেন্টস করে জানিয়েছিলেন যে অনেক রিকোয়েস্ট করে বলেছেন যে আপু প্লিজ জানাবেন যে ইতালিতে ২ মাসের মধ্যে ভিসা বের হয় কিনা? এরকম একটা কমেন্টস। তো আপুটার নাম মনে নেই। তো আপুটাকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে কোথা থেকে? ইতালি থেকে না বাংলাদেশ থেকে? তো আপু আমাকে জানায় নাই। তো কমেন্টসে এত বড় জানানো সম্ভব ছিল না। তাই আমি ভাবলাম আপনাদের সাথে একটা ভিডিওই শেয়ার করি। তো আপু যদি দেখে থাকেন অবশ্যই বুঝতে পারবেন আজকের এই ভিডিওটা থেকেই। তো আমার তেমন কোনো অভিজ্ঞতা নেই। কি বলবো? যে নাস্তা সম্পর্কে, ইতালিয়ান কাগজপত্র সম্পর্কে। তো নিজের কাগজ বের হয়েছে, যতটুকু অভিজ্ঞতা আরকি হয়েছে সেখান থেকে কিছু শেয়ার করা। কারণ হচ্ছে অ্যা আমার সেখান থেকে কিছু শেয়ার করব। আমি এত অভিজ্ঞ না যে শুধু আপু জিজ্ঞাসা করছেন সেটার প্রেক্ষিতে আমি আমারটা দিয়ে যতটুকু ধারণা হয়েছে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর আপু যদি দেখে থাকেন অবশ্যই বুঝতে পারবেন তো বললামই। তো কি বলবো আমি যখন করোনা চলাকালীন ২০২০ এই হয়তো আমার কাগজটা জমা দেওয়া হয়েছিল। তারপরে বেশিদিন লাগেনি ১ মাসের মধ্যেই বের হয়ে গিয়েছে। ইতালির কথা বলছি। ইতালির যেটা ওই যে নোনাস্তা বলে না? সেটা ১ মাসের মধ্যে উঠে গিয়েছিল। আর সাথে, সাথে সেটা আর ১ মাসের মধ্যে হ্যাঁ, উঠেছিল। আর এমনিতেও আমার হাসব্যান্ড ইতালিতে যে চাকরি করে যাদের, ওই মালিকরা আরকি অনেক নাম আছে। সুনামধন্য মানুষ তারা যেটা বলা যায়। যাই হোক তাদেরকে তাদের নাম দেখে তাদেরকে কাছে ফোন দেওয়া হয়েছিল। তারা বলছে যে তাদের লোক কিনা। তারপর বলছে মালিকরা যে হ্যাঁ, বলছে নাস্তা দিয়ে দেবো কিনা? তারা বলেছে হ্যাঁ, দিয়ে দাও। বাস হয়ে গিয়েছে। কারণ তাদের সবকিছু একবারে সলিড। তারা আর বেশি কিছু জানি না। বেশি আরকি বলতেও পারবো না। এটাই এতটুকু বলতে পারবো তারা অনেক সলিড। তো আর নাম অনেক আছে তাদের দাদা, বাবা বা তাদের। তার জন্য তাদের আরকি জিজ্ঞাসা করে আরকি বেশিদিন লাগেনি দিয়ে দিয়েছে। সেজন্য বললাম। তো এরকম আমার কোনো আরকি ধারণাই নাই। তো দিয়ে দিয়েছে আর সবকিছু সঠিক ছিল আমাদের। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। কাগজপত্রের ব্যাপারে বাসার যা, যা লাগে সবকিছুই সলিড ছিল। সেজন্যই আবার তেমন একটা করোনার টাইমে কেউ কারো কাছে যাওয়াটাও তো অনেক ভয়ংকর ব্যাপার মনে করত। তারপর দেখলো যে এরা অনেক নামি দামি মানুষ। তাদেরকে ফোন দিলেই তো বুঝতে পারবো আবার যে কি খোঁজখবর নিব। কারণ অনেক ভেরিফিকেশন করা হয়। ভেরিফিকেশন করার জন্য পুলিশ আসে। তদন্ত করে, বাসা-টাসা মাপার অনেক ঝামেলা আছে। ওইগুলা সবকিছু কাগজপত্র দেওয়া হয়েছিল। তো ভাবছে করোনার টাইমে তো এমনিতেও কেউ কারো কাছে বেশি যেত না। তো তারপরে ভাবলো যে ফোন করেই জিজ্ঞেস করে নিই। ফোন করে সব তদন্ত সব সলিড পেয়েছে। বাস আমারটা দিয়ে দিয়েছে। আর বাংলাদেশের কথা কি বলবো? বাংলাদেশে তো জমা দিলাম। আর ১ মাসের মধ্যেই বের হয়ে গিয়েছে। আমার মনে করেন আলহামদুলিল্লাহ বলবো। আমার কোনো দিকেই কোনো সমস্যা হয়নি। বাংলাদেশ থেকে তো আমি দিয়ে আসছি। ১ সপ্তাহের মাথায় আমার মেসেজ আসছে যে আমার কাগজটা হয়ে ভিসাটা প্রস্তুত। নিয়ে নিয়ে যেতে বলতাছে ওনারা। তো আমি গিয়েছিলাম। যাওয়ার পরেই তারপরে দিয়ে দিল। আ আর তখন ভাড্ডাই ছিল আমার আরকি। যখন আমার ভিসাটা জমা হয় তখন ভাড্ডা আ এম্বাসি ছিল। তখন ওইখানে গিয়ে আমি জমা দিয়েছিলাম। সহজ ছিল। আমার ইতালি আসার জার্নিটা খুবই সহজ ছিল। কোনো ঝামেলা পোহাতে হয়নি, কোনো টাকা বিফলে যায়নি। কম টাকার মধ্যেই চলে আসছি। একেবারেই ধারণার বাহিরে। আর এম্বাসিতে যখন জমা দেই তখন
আমার যখন কাগজটা জমা হয় তখন কোনোই সমস্যা ছিল না। অনেকের কাছ থেকে শুনেছি যে অনেকের টাকা লাগে বা ৪ মাস, ৫-৬ মাস এটা নরমালি লাগতই। কারণ আমাদের ফ্যামিলি থেকে আরো লোক আসছে। আমার জালেরা, আমার ননদ ওদের সময় লেগেছে ৪-৫ মাস বা ৬ মাস। এটা নরমাল বিষয়। কিন্তু যাদের ২ বছর ৩ বছর লাগতো ওইটা ছিল অনেক কঠিন। আ আরকি ওরকম ঝামেলা আমার পোহাতে হয়নি। আমারটা আমি সাথে, সাথেই পেয়ে গিয়েছি। আর হচ্ছে হলো পেয়ে আমি আবার লেট করিনি। কারণ করোনার সময় কোখান থেকে কোনটা আবার আটকে দিবে। সাথে, সাথে কিছু টেস্ট ছিল যেমন ওই যে ভাইরাস পরীক্ষার টেস্ট, ওই রিপোর্টটা তো তখন লাগতই। তো ওইটাও করেছিলাম হয়তো আমি ঢাকা এবনি সিনা এরকম হ্যাঁ, এরকম হসপিটালে এবনি সিনাই তো। এবনি সিনা না সরি। কি জানি একটা এর নাম মনে নেই সেটা। ওই যাই হোক নাম তো জানা ইম্পোর্টেন্ট না। তো ওই রিপোর্টটা ইম্পোর্টেন্ট ছিল যে আমার ভিতরে ভাইরাস আছে কিনা। তো সেটা পরীক্ষা করে রিপোর্টটা সংগ্রহ করে আমি মনে করেন ১ সপ্তাহ না মনে হয় এরকম ভিতরে টিকেট কেটে চলে আসছি ইটালিতে। আমার এরকম কোনো বিষয় নেই ভাই যে পাখিটা কি করে দেখেন। বলমু যে এক পাটে বলা এই যাবে না। পাখি, বিশাল লং জার্নি ছিল। চলো 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 এরকম চলো চলো, কিছুই লেটস না। গো, আমার জার্নিটা লেটস গো। খুবই সিম্পল আর চলে খুবই শর্ট এই যে ছিল। এখন আবার কাজটা সব মনে শেষ করেন করে এত একটু কোনো বাইরে আসলাম আহামরি কষ্টই বারান্দায়। ছিল না। বারান্দাটাও ঝাড়ু আল্লাহর টাড়ু দেওয়া রহমতে হয়ে আমি গিয়েছে, তাড়াতাড়ি চলে আসতে পরিষ্কার হয়েছে। পেরেছি। স্বপ্নের দেশ ইতালিতে। আর এই যে বিকেলের যাই শেষ হোক মুহূর্তটা অনেক সুন্দর, স্বপ্নেরই দেশ। অনেক এখন সুন্দর। তো চারটা কিন্তু সবার অনেক কাছেই কাছে স্বপ্নের দেশ লাগতেছে, ইতালি, অনেক তাই না? অনেক। তো হ্যাঁ, এরকম কোনো কিছুই নেই। তো ওই আপু যদি আজকে ভিডিওটা দেখতে পারেন তো বুঝতে পারবেন কতটুক আরকি সময় লাগে। মেক্সিমাম হয়তো ২-২.৫ মাস, ২ মাস, অনেকে ৩ মাসও লাগে ইতালিতে নুনাস্তা পেতে। আমি যতটুকু শুনেছি কিন্তু আমার কোনো এক্সপেরিয়েন্স নাই। এগুলোর উপর আমি বারবারই বলছি এই কথাটা। আমি যত শুনেছি আর নিজের কাগজের উপরে যতটুকুই মনে করেন ধারণা আছে ওটা থেকে শেয়ার করলাম। আর বাংলাদেশে ৫-৬ মাস এটা তো আগে নরমাল ছিল। এরপরে যখন দূতাবাস চেঞ্জ হয়েছে ওর মধ্যে আমি পড়ে গিয়েছিলাম। তো দূতাবাস চেঞ্জ হয়েছে তখন আমারটা বেশি দিন লাগেনি, আমি পেয়ে গিয়েছি। এর আগে অনেক সময় লাগতো। তো আমি এগুলো শুনেছি তো দেখিওছি, দেখছি অনেকের এরকম হইছে। তো কি আর করার। এই ছিল আমার জার্নি, ইতালির জার্নি আমি কীভাবে আসছি। এর বেশি কিছু না। আর এসেই আলহামদুলিল্লাহ ওই ২১ সালটা আমার অনেকই লাকি ছিল। কারণ ২১ সালে যা, যা চেয়েছি আল্লাহ সব কিছুই আমাকে দিয়েছে। তো আবার কাগজপত্রের জন্য কোনো ঝামেলা পোহাতে হয়নি। আবার এই আমি ইতালিতে আসছি তখন পুরা অনেক করোনা, কারো কাছে কেউ যায় না আরকি এরকম একটা অবস্থা। আমার ৭ দিন কোয়ারেন্টাইনে থাকতে হয়েছিল। বাসায় বের হওয়া যাবে না। আমার জন্য এক্সট্রা করে লিকুইড আরকি হ্যান্ড ওয়াশ আছে কিনা সেগুলো প্রস্তুত করে রেখেছিল আব্দুল্লাহর বাবা। এগুলো সব আরকি হঠাৎ অবস্থায় চেক করতে আসলে এগুলা না পেলে আরকি একটু সমস্যা হবে সেজন্য। তো আলহামদুলিল্লাহ তারই মধ্যে আমার আব্দুল্লাহ কনসিভ হয়ে গিয়েছে। আল্লাহর কাছে অনেক শুকরিয়া। ২১ সালটা ছিল আমার জন্য অনেক একদম স্পেশাল একটা সাল। তো যাই হোক, আমি ভাই একেবারেই কম খরচে চলে আসছে। আমার কোনো খরচই ছিল না। আলহামদুলিল্লাহ খরচ ছাড়া তো আর হয় না। আর কি একেবারে যতটুক দরকার ততটুক খরচের ভিতরে বাংলাদেশের আপনারা যদি জানতে চান তাহলে আমি বলব কত খরচ যায়। তো আমি অগ্রিম এটা বলতে চাচ্ছি না কারণ কারো কাছে ভালো লাগতে পারে, নাও লাগতে পারে। তো আমরা তো কোনো ঝামেলা ছাড়াই টাকাও ঝামেলায় পড়লে সে না টাকা লাগে বলেন। এছাড়া তো আর লাগে না। কারণ আমাদের সব কাগজপত্র সলিড একদম বললামই তো সলিড থাকলে কোনো কারো বাবার ক্ষমতা নেই আপনাকে ঠেকাবে। সব সম্পূর্ণ উঠেই যাবে, ভালোভাবেই উঠবে। তো এটুকুই ছিল। আমার এরকম কোনো বিষয় নাই যে খুলে বলবো। তো কি আর করার, এই যে দেখেন আপনাদের সাথে কথা বলতে, বলতে আমার কাজগুলো আমি সেরে নিয়েছি। জানি না কতটুকু আপনাদের কাছে আমি আর কি সঠিকটা পৌঁছাতে পেরেছি কি না। ভুল হলে ধরিয়ে দিবেন। ওকে? এটাই আর কিছু না। আর এই যে আমাদের স্টোর রুম। কথা বলতে, বলতে শেষ পর্যায়ে চলে আসছি। দেখেন আমার স্টোর রুমের অবস্থা। এই যে আব্দুল্লাহ সারাদিন এলোমেলো করে রাখে আর এইগুলো আমি সারাদিন ঘুমানোর আগ পর্যন্ত আমার রেস্ট নাই। আমার এগুলো করতেই হয়। করতে, করতে আমি ক্লান্ত টায়ার্ড হয়ে যাই। এগুলা করে এই যে আবার ভিডিও এডিটিং করে তারপর আপনাদের কাছে পাবলিশ করে তারপরে যা করার করি। পাবলিশ করার পর আমার অনেক সময় থাকে, রাতের বাকি কিছু সময় থাকে তখন আবার একটু পড়াশোনা করতে হয়। করতেই পারি না। ওইগুলো হচ্ছে নামের এই যে পড়াশোনা করি এটা হচ্ছে নাম বুঝছেন? করতে পারি না।
পড়াশোনা করতে পারি না, নিয়েও বসতে পারি না, স্কুলেও যেতে পারি না, সময় চলে যাচ্ছে সময়ের মতো। তো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন আর পাশে থেকে যাবেন। এই যে আমার ছেলে ঘুমাচ্ছিল আর এই ফাঁকে আমি সব করে নিয়েছি। কি করব, নয়তো পারা যায় না, করতে তো হবে আমাকে এভাবেই। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আমি আগে আর পরে যখনই আমার সময় হবে আমি আপনাদের জবাবটা দেওয়ার চেষ্টা করব। আর জানা থাকলে আল্লাহ হাফেজ, সব ভালো থাকবেন।